দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স প্রবাসের কথা। চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন ডক্টর ফাহমিদা খাতুন, আপনারা তাকে তার নামেই চিনেন। তারপর আমি একটু আনুষ্ঠানিকতার জন্য পরিচয় করিয়ে রাখি। ডক্টর ফাহমিদা খাতুন বাংলাদেশের অন্যতম প্রধান যে থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন এবং তিনি নিয়মিত পত্রিকায় বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমেই কলাম লিখে থাকেন, টেলিভিশনের টক শোতেও যেয়ে থাকেন। আপনারা নিশ্চয়ই তাকে চিনেন, জানেন, তার কথা শুনেছেন। আমি আরেকটা তথ্য জানাই যে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ বিশ্বব্যাংক গ্রুপের যে বসন্তকালীন বৈঠকটি শেষ হলো এ মাসের 13 থেকে 18 এপ্রিল বৈঠকটি ছিল। সেই বৈঠকে সুশীল সমাজের একজন প্রতিনিধি হিসাবে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন যোগ দিয়েছেন। তার প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সেখানে তিনি করেছেন। আর একজন সংবাদকর্মী হিসেবে, সাংবাদিক হিসাবে আমার সুযোগ হয়েছিল বিশ্বব্যাংক গ্রুপের যে বসন্তকালীন বৈঠকটি সেটি কাভার করার এবং চ্যানেল আই এর মাধ্যমে আপনারা হয়তো দেখে থাকবেন। আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ থেকে 11 সদস্যের প্রতিনিধি দল এই বসন্তকালীন বৈঠকটিতে উপস্থিত ছিলেন। আমরা আর কথা আমি আমার তরফ থেকে না বলে আমি ডক্টর ফাহমিদা খাতুনের থেকে শুনতে চাই। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন চ্যানেল আই স্টুডিওতে নিউ ইয়র্কে। বৈঠকটি এবার কেমন হলো সেটা দিয়ে শুরু করি, যেহেতু আপনি খুব ওইখানে সক্রিয়ভাবে বিভিন্ন মিটিংয়ে আপনি পার্টিসিপেট করেছিলেন। প্রথমে এটা নিয়ে আলোচনা করতে গেলে যেটা মাথায় রাখতে হবে যে কোন প্রেক্ষিতে এই বছরের মিটিংগুলো অনুষ্ঠিত হলো। সারা বিশ্বে এমন একটি অবস্থা বিরাজ করছে যে সেখানে ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক অবস্থাটা একটা গভীর সংকটের মধ্যে রয়েছে। তো সেই সংকটের প্রেক্ষিতেই অনেক দেশেই কিন্তু যুদ্ধ চলছিল, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তার মধ্যে আবার মধ্যপ্রাচ্যে ইরানে যে যুদ্ধটা শুরু হলো সেইটা সারা বিশ্বের অর্থনীতিকে ওলটপালট করে দিয়েছে। এই জন্য যে ইরানের হরমুজ প্রণালী, এটার মধ্য দিয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তেল সরবরাহ হয়, একটা সাপ্লাই চেইন, সরবরাহ শৃঙ্খলে একটা বিরাট বাধা সৃষ্টি হয়েছে। টোটাল সাপ্লাইয়ের 20%, হ্যাঁ, টোটাল মোট সরবরাহের 20% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়, যার কারণে তেলের মূল্য বৃদ্ধি হচ্ছে। এখন দেখেন, তেল এমন একটা জিনিস, এটা একটা কৌশলগত পণ্য। অর্থনীতির উন্নয়নের জন্য এটা একেবারে অত্যাবশ্যক একটা পণ্য। তো যার কারণে এটা যে একদিকে যেমন দাম বাড়বে, দাম বাড়লে কি হবে, সেখানে চাহিদা যদি কমে যায়, সেটা শুধু ব্যক্তি পর্যায়ে না, সেটা আসলে ব্যবসায়িক পর্যায়ে, উন্নয়নমূলক খাতগুলাতে, সবখানে এখানে এটাকে একটা নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশের প্রায় 100% কিন্তু জ্বালানি আমদানি নির্ভর, যার কারণে যে সমস্ত দেশ সরাসরি এই অভিঘাতের মুখে পড়েছে, বাংলাদেশও সেটার মধ্যে অন্যতম। এবং তার প্রভাবটা আমরা দেখেছি যে বাংলাদেশে যে কীভাবে তেলের চাহিদার সাথে সরবরাহ না মিলতে পারার কারণে লম্বা লাইন হচ্ছে, তারপরে হচ্ছে দাম বেড়ে গিয়েছে। বিশ্বের অনেক অনুন্নত দেশে তারা একটা ধরেন ঋণের যে থাকে, ঋণের বোঝা সেটা থাকে। তো এই স্প্রিং মিটিংগুলোতে ওই ধরনের আলোচনা হয়ে থাকে। এবং আপনি লক্ষ্য করেছেন যে বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা, IMF-এর প্রধান ক্রিস্টালিনা জর্জিভা, ওনারা কি বলেছেন, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। যে এইবারের উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে সংকটকালীন অর্থনীতি, এই অর্থনৈতিক স্থিতিশীলতাটাকে ফেরত আনা এবং সংকট মোকাবেলা করা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বিনিয়োগের জন্য যথেষ্ট পরিমাণে অর্থ আনা, বিশেষ করে ব্যক্তি খাত থেকে অর্থের যোগান করা। এইগুলোর উপরে তারা গুরুত্ব দিয়েছেন। এবং গুরুত্ব দিতে যেয়ে তারা কি বলেছেন যে এই যে সংকটটা, IMF-এর যে ওয়ার্ল্ড ইকোনমিক রিপোর্টটা, আপডেটটা বের হলো, আউটলুকটা, সেখানে কি বলেছে, তারা কিন্তু রিভাইজ করে আরও কমের দিকে 2026-এ বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.1% হবে, 2027-এ 3.2% হবে। অর্থাৎ আগের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে ডাউন সাইজ করেছে। মূল্যস্ফীতি এই বছরে একটু কমবে, কিন্তু আগামী বছরে বাড়তেও পারে, এরকম মূল্যস্ফীতির অবস্থাও কিন্তু খুব যে কমবে সেরকম কিন্তু আভাস নাই। অর্থাৎ আমাদের বৈশ্বিক অর্থনীতির অবস্থাটা ভালো নাই। সেই প্রেক্ষিতেই কিন্তু এই মিটিংটা অনুষ্ঠিত হলো, আলোচনা হলো। এখন বাংলাদেশের জন্য তো এটা খুব তাৎপর্যপূর্ণ, যেমনটি অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য। আমি বাংলাদেশের প্রসঙ্গে যাওয়ার আগে, আপনি যেহেতু IMF-এর MD
ক্রিস্টালিনা গিওর্গিভা এবং অজয় বাঙ্গা বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট তার রেফারেন্স দিয়েছেন ওনারা দুজন। এবং শেষ দিনে আপনি খেয়াল করবেন আইএমএফসি যে বৈঠকটা অর্থাৎ আইএমএফের পরিচালনা পর্ষদের মিটিংয়ের পর আইএমএফসি প্রেস ব্রিফিংয়ে সৌদি আরবের অর্থমন্ত্রী এখন আইএমএফসি চেয়ার করছেন। তো সৌদি আরবের অর্থমন্ত্রী জাদান এবং ক্রিস্টালিনা, আমি প্রেস ব্রিফিংটা কভার করেছিলাম, ওনারা কিন্তু খুব ভয়ের একটা কথা বলেছেন যে ডেট যেভাবে বাড়ছে, আপনি বাংলাদেশের কথা, আমি ওইখানে যাচ্ছি, তো তারা বলেছেন যে এই ঋণের বোঝা এত বড় হয়ে গেছে যে অনেক দেশের অর্থনীতিটা ভেঙে পড়তে পারে, এরকম শঙ্কার কথা বলেছেন। আর একটা বিষয় উনি বলেছিলেন যে আমরা যদি শুরু করি কোভিডের পর শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ওইটা একটু স্থিমিত হয় নাই, কিন্তু তারপরে আবার এই মধ্যপ্রাচ্যে অস্থিরতা। তো বাংলাদেশের মতো যেসব ইকোনমি অনেক বেশি আমদানি নির্ভর এবং যাদের 3 মাসের বা 4 মাসের, বাংলাদেশের আমার জানা মতে 4 মাসের আমদানি করার মতো রিজার্ভ আমাদের আছে, তাদের জন্য কিন্তু খুব অশনি সংকেত সামনে যদি যুদ্ধটা না থামে। এবার আপনি বাংলাদেশ প্রসঙ্গে বলবেন। হ্যাঁ, সঠিকভাবে বলেছেন। আমি বাংলাদেশে যাওয়ার আগে ঋণের কথাটা যেটা আপনি বললেন, যে এই যে ডেট সাস্টেনেবিলিটি অনেক দেশের, বাংলাদেশ সেই পর্যায়ে যায়নি, যে অনেক দেশের কিন্তু তাদের জিডিপির আকারের চাইতে বেশি, এবং তারা বলেছেন যে জিডিপির 100%, মানে 100%ই ওই ঋণের বোঝার। হ্যাঁ, এটা তো এখন বাংলাদেশের জন্য এখনো আইএমএফ এর যে থ্রেশহোল্ড লেভেল 55% জিডিপির, সেটার নিচে আছে, কিন্তু বাড়ছে। এবং আইএমএফ আগে বলছে যে লো রিস্ক থেকে বাংলাদেশ এখন মধ্যম রিস্কে, মিডল রিস্কে কিন্তু গেছে। তার মানে আমরা যেটা ক্রিপিং, হ্যাঁ, ভাবে বাড়ছে, সেটা একটা। তো এখন বাংলাদেশের জন্য আইএমএফ এর মিটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে আমরাও তো এমন একটা সময়ে বসবাস করছি যে আমাদের নিজেদের যে ফিসকাল স্পেস এটা কিন্তু খুবই কম অবস্থায়। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 6.8% 2025 অর্থ বছরে ছিল, এবং এইটা দিয়ে গত 3 বছর ট্যাক্স কিন্তু কমেছে। এবং আইএমএফ এর ডিরেক্টর আমাদের যে কৃষ্ণার যে প্রেস ব্রিফিংটা ছিল এশিয়া প্যাসিফিক অঞ্চলে, সেখানে কিন্তু উনি ক্যাটেগরিক্যালি এই কথাটা বলেছে। হ্যাঁ হ্যাঁ, একদম। উনি যে বলছে যে আমাদের পারফরমেন্স এত খারাপ, ক্রমান্বয়ে কমছে। তো তারপরে আবার এই যে তেলের দাম বাড়ছে, আমদানির চাহিদাটা বাড়ছে, আমদানির মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। আবার দেখেন এই বাংলাদেশে তো একটা রাজনৈতিক পরিবর্তন এসেছে, নতুন সরকার এসেছে, তাদের কিন্তু কিছু পরিকল্পনা রয়েছে, তাদের অনেক সিগনেচার প্রকল্প রয়েছে, সামাজিক নিরাপত্তা, কৃষি খাতে, শিক্ষা খাতে বিভিন্ন ধরনের প্রকল্প, তাদের ফ্যামিলি কার্ড, এগুলো। তো এই সমস্ত অর্থায়নের জন্য কিন্তু আমাদের অর্থ লাগবে, কোথা থেকে আসবে? এবং বাংলাদেশ যে গত কয়েক বছর থেকে যে আইএমএফ এর একটা কর্মসূচির মধ্যে ছিল ঋণের জন্য, তো সেই ঋণটা ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট জন্য দেওয়া হয়েছিল, কিন্তু সেই ঋণের অনেকগুলো শর্ত ছিল। সেই শর্তগুলো পূরণের প্রেক্ষিতে কিন্তু কিস্তিগুলো ছাড় হচ্ছে। তো এখন আরও 2টো কিস্তি রয়ে গেছে আমাদের। সেখানে কি হচ্ছে যে আমাদের যে শর্তগুলো কিভাবে আমরা পরিপালন করতে পারছি কিনা সেটা তারা রিভিউ করবে। তো বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা শর্তগুলোকে পরিপালন করা। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে আগামী 6 মাসের, আগামী 2027 জানুয়ারি পর্যন্ত তো এই কর্মসূচিটা, তো ওই সময়ের মধ্যে কি এতগুলি আমরা শর্ত পূরণ করতে পারবো কিনা, এটা একটা ব্যাপার। আবার আমরা শর্ত পূরণ করতে না পারলে অর্থ কোথা থেকে আনবো, 2টা বিষয় মনে রাখতে হবে। একদিকে অর্থ প্রয়োজন পড়বে আমাদের, কিন্তু আরেকদিকে যে শর্ত তো এতদিন আমরা পূরণ করতে পারিনি, একটু আমাদের স্লোত গতি ছিল সংস্কারের ক্ষেত্রে। এই কম সময়ের মধ্যে এত সংস্কার করা যাবে না। তাহলে সরকারকে আসলে আরও আলোচনাটা চালিয়ে যেতে হবে, এবং কয়েকটা প্রায়োরিটি বেসিসে 2-3টা কিংবা 2টাও আমি বলবো এত, যে আমরা শুরু করে দিই সংস্কারটা, এবং তারপরে আগামী 2-3 বছরে এটা আমরা চালিয়ে যাব, এইরকম একটা কমিটমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের যেতে হবে। যেমন ধরুন এখন যদি বলা হয় যে এই আগামী অর্থ বছর থেকেই সমস্ত কর অবকাশ, যে ট্যাক্স এক্সাম্পশনগুলো, সেগুলি 100% তুলে দিতে হবে। হ্যাঁ, তুলে দিতে হবে, এটা আমরা জানি। আমরা অনেক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে এত কর অবকাশ বছরের পর বছর, আপনি 5 বছর 10 বছর একটা খাতকে দিলেন, তারপরে আরেকটা খাতকে, এইভাবে। আমাদের দেশে আবার সেরকম সানসেট টাইম কোনো নাই, হ্যাঁ, সানসেট ক্লজ বলতে কিছু নাই। সেইগুলা করা তো একবারে তো তুলে দেওয়া সম্ভব না, এটা অর্থনীতির একটা নেতিবাচক প্রভাব পড়বে। কিছু কিছুভাবে আমরা প্রাধিকার ভিত্তিতে সেটা এনবিআর করতে পারে যে কোন খাতগুলিতে আমরা বহু বছর থেকে দিচ্ছি, তুলে ফেলি, এরকমভাবে। কিংবা ধরুন ব্যাংকিং খাতের অনেক সংস্কার পদক্ষেপের দরকার আছে, প্রাধিকার ভিত্তিতে 2-1টাকে নিলাম।
এইভাবে আমরা অর্থটার বিষয়টা মানে অর্থ যোগানের কথাটা ভাবতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আইএমএফ তো দেয় ধরেন শর্ট টার্ম সমস্যাগুলি, মূল্যস্ফীতি হচ্ছে, এখন আমি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কি পদক্ষেপের কি আমার সাহায্য লাগবে, এইরকম। আবার বিশ্বব্যাংক আবার একটু লং টার্ম আপনার ধরেন উন্নয়নমূলক স্বাস্থ্য, শিক্ষা, এইগুলার দিকে তারা অর্থ দেয়, সামাজিক উন্নয়নের দিকে একটু লং টার্মের। তো আমাদের আসলে অর্থ লাগবে এমনভাবে দুটারই একটা সম্মিলন লাগবে। আমি আমার ইমিডিয়েট ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য অর্থ দরকার হবে, আবার আমার যে মধ্য এবং দীর্ঘমেয়াদে আমার যে সামাজিক উন্নয়ন, সামাজিক অবকাঠামো, এগুলার জন্য কিন্তু অর্থ লাগবে। তো আমাদের চেষ্টাটা হবে সরকারের যে যত বেশি সম্ভব বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা। আবার অন্যান্য দিকে যেমন আইএমএফ, বিশ্বব্যাংকের বাইরেও রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক, এআইআইবি আছে, এদের কাছ থেকেও আমাদেরকে অর্থ জোগাড়ের কথা ভাবতে হবে। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। এবং আপনি জানেন যে আগামী অর্থ বছরের বাজেটে প্রণীত হতে যাচ্ছে, তো সেটাও কিন্তু এই চলমান যে বাজেট তার চাইতে এটার আকারটা অনেক বেশি বড় হবে। সেটার জন্য অর্থায়নটা কোথা থেকে? জি, আমরা শুনেছি 9 লাখ কোটি টাকার বাজেটের ফিগার এটা হতে পারে, এটা সম্ভাবনা। কিন্তু ডক্টর ফাহমিদা খাতুন, আইএমএফ এর তো খুব অল্প পরিমাণ টাকা, $1.3 বিলিয়ন ডিউ আছে। এটা নিয়ে আমরা কি এত উদ্বিগ্ন কেন হব? মানে এটা কি অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছে একটা নেতিবাচক সিগন্যাল যায় সেই জন্য, বা কেন? ঠিকই বলেছেন। ইনফ্যাক্ট আমাদের যখন এটা এই প্রোগ্রামটার মধ্যে আমরা ঢুকি, সেটাও একটা যে প্রথম দিকে তো 4.7 বিলিয়ন ছিল, তারপর এটা বেড়েছে। তো কি এটা আসলে সিগন্যালিং ইম্প্যাক্টের, সিগন্যালিং ইফেক্টের মতো কাজ করে যে আচ্ছা বাংলাদেশ আইএমএফ এর কাছ থেকে টাকা নিচ্ছে, অর্থাৎ সে অনেক সংস্কারে যাবে এবং অর্থনীতিতে একটা গতিময়তা সৃষ্টি হবে, এটা একটা অন্যদের জন্য একটা মেসেজ দেয়। সেই রকমই এখনও যে কিছু অংশ বাকি আছে, কিন্তু আমরা যদি এই মাঝপথে বাদ দিই তাহলে কি হবে, যে কেন এটা সবাই তো জানতেও চাইবে যে কেন আমরা নিলাম না, সেটা যে শর্ত পূরণ করতে পারলাম না। শর্তগুলা কি এমন যে আমার এটা খুবই ক্ষতি করবে? যে সমস্ত রিফর্মের জন্য এখানে প্রস্তাবনাগুলি দেওয়া হয়েছিল, তো সেগুলো তো সরকারও চায়, করাই উচিত। হ্যাঁ, তো কর বিভাগকে আমরা ঢেলে সাজাতে চাই, সেখানে কর যেমন কর প্রশাসন এবং কর আদায় দুটাকে ভাগ করতে চাই, সেখানে প্রযুক্তির ব্যবহার করে কর ফাঁকি বন্ধ করতে চাই, কর জাল আরও সম্প্রসারণ করতে চাই, কিংবা ব্যাংকিং খাতের জন্য আমরা সেখানে এনপিএল ঋণ খেলাপির পরিমাণ কমাতে চাই, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা আরও সমুন্নত রাখতে হবে, ব্যাংকগুলার যে ইন্টারনাল গভর্নেন্স এগুলো তো আমরাও চাচ্ছি। তো সেখানে তো আর কোনো কনফ্লিক্ট নাই। এখন এখানে বন্ধ করে দিলে একটা যেটা বললেন যে একটা হয়তো সিগন্যালিং হবে। ডক্টর ফাহমিদা, আপনি স্বীকার করবেন যে নতুন একটি সরকার আসলো, তারা এসে উত্তরাধিকার সূত্রে এইরকম একটা হযবরল অবস্থা পেল। আবার ইন্টারিম সরকার যে এটা ছিল 18 মাস প্রফেসর ইউনূসের নেতৃত্বে, আমরা তো সংস্কারের সরকার হিসেবেই আমাদের নাগরিকদের প্রত্যাশা ছিল। এই সংস্কারগুলো তো আসলে ইন্টারিমের সময়ে কি করা গেল না কেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কারণ এটা তো একটা অরাজনৈতিক কিংবা সরকার, মূল ফোকাস থাকবে তো একটা নির্বাচন করা ভালো, আর অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, তারপর রাজনৈতিক অবস্থার যে বিভিন্ন ধরনের আপনাদের সাংবাদিকদের জন্য যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের নানান সংস্কারগুলি করবে। তারা যেটা করেছে যে অনেক উদ্যোগ নিয়েছিল, সেটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো তো বাস্তবায়ন হয় নাই।
অনেক আলাপ আলোচনা চলছে, বিশেষ করে রাজনীতি নিয়ে অনেক দীর্ঘ সময় গেছে। আর অর্থনীতির ক্ষেত্রে ঐক্যমত, হ্যাঁ, একটা যে ঐক্যমত্য কমিশন, সেইখানে অনেক বড় বড় বেশি আমার কাছে মনে হয় যে তারা মানে আপনার যে প্লেটের বলি না আমরা, যে প্লেটের সাইজের চাইতেও সেখানে বেশি চলে আসছে, সেইগুলা হয়ে গেছে। আপনার 1.5 বছর সময়ের মধ্যে এত কিছু তো আপনি করতে পারেন না, বাছাইকৃতভাবে কিছু করতে হবে। যার কারণে নেপাল, আমার পাশের দেশ নেপাল তো করেছে। নেপাল দেখেন এক্স্যাক্টলি 6 মাসের মধ্যে কিন্তু নির্বাচন করেছে এবং ভালো নির্বাচন করেছে। তো আমাদের যেটা প্রত্যাশা ছিল যে কি, যে অর্থনীতির ক্ষেত্রেও সেরকম, হ্যাঁ, কিছু কিছু ব্যাংকিং খাতে যেমন অনেক সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছিল, সরকার কিন্তু অনেকগুলা, অন্তর্বর্তীকালীন সরকার সেগুলোকে অ্যাপ্রুভ করেনি সবগুলা, 2-1টা করেছে। তো আবার এনবিআর এর সংস্কারের জন্য সেটাও কিন্তু করতে প্রস্তাব এসেছে, প্রতিবাদ হয়েছে, মুখ থুবড়ে পড়ে গেছে। তো এই জন্য আসলে আমরা তেমনভাবে একটা কংক্রিট যে কিছু সংস্কার সেগুলো দেখা যায়নি শেষ পর্যন্ত। এই জন্য একটা হতাশাও রয়েছে। মানুষের প্রত্যাশাটা যেই পরিমাণে ছিল, একটা পাহাড় প্রমাণ প্রত্যাশা কিন্তু শুরুর দিকে ছিল, তারপরে আস্তে আস্তে এটা আসলে একটু নিয়মান হয়ে গেছে। তো যাই হোক, সেটা তো গেছে, এখন আমাদের সামনের দিকে এগোতে হবে। আপনি যেটা বলেছেন যে এই সরকার এমন একটা সময় এসেছে, একদিকে আমরা একটা তারা ইনহেরিটেড একটা দুর্বল অর্থনীতি পেয়েছে, যেখানে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা অনেক দুর্বল অবস্থা, উচ্চ মূল্যস্ফীতি, কম বিনিয়োগ, কম আপনার কর্মসংস্থান, দারিদ্র্য বাড়ছে, বৈশ্বিক অস্থিরতা, সব মিলিয়ে একটা কঠিন অবস্থার মধ্যে তারা রয়েছে। এবং আমি জানি যে আপনি এই সরকারের যে কর্মসূচির কথা আপনি বলছিলেন, কল্যাণমূলক যে কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই ধরনের কার্ড নিয়েও তো এই অর্থ কোত্থেকে আসবে। এবার অর্থমন্ত্রীর নেতৃত্বে যে মিটিংটা হলো বসন্তকালীন বৈঠকে, সেখানে কিন্তু IMF-এর কিছু আপত্তি আছে, কিংবা তারা জানতে চেয়েছে যে আমাদের যেহেতু রাজস্ব এত পুয়োর অবস্থা, এই টাকাগুলো কোত্থেকে আসবে, কিভাবে আসবে। তো আমার যদি ভুল না হয়, অর্থমন্ত্রী কিন্তু বিশ্বব্যাংক থেকে যেদিন উনি চলে যাচ্ছেন, সেদিন আমাদের প্রেস ব্রিফিংয়ে ইঙ্গিত করেছিলেন যে দেশের বিরুদ্ধে, মানে স্বার্থবিরোধী কোনো কথায় আমরা রাজি হব না, IMF-এর বিষয়ে বলেছিলেন। আবার উনি দেশে গিয়ে একটা প্রেস ব্রিফিং করেছেন, সেখানেও কিন্তু এই কথাগুলো বলেছেন যে দেশ আমাদের আগে, আমরাও চাই দেশের যে সম্মান মর্যাদা সেটা সমুন্নত থাকবে, কিন্তু একই সাথে আমাদের অর্থের দরকার, আপনি ব্যাখ্যা করেছেন। তো আমরা আসলে কি এই মুহূর্তে IMF-এর যে 2টা কিস্তি ডিউ জুন মাসের মধ্যে পাওয়ার কথা ছিল, সেইটার ব্যাপার আপনার কি মনে হয়, অ্যাম্বিয়েন্সটা কি বুঝেছেন আপনি? সত্যিকার অর্থে এই আগামী কয়েক মাসের মধ্যে এইগুলা বাস্তবায়ন করা বাংলাদেশের জন্য খুবই কঠিন হবে, এটা আসলে বলতে গেলে সম্ভব হবে না। তো সেই জন্যই যখন আপনি দেশের কথা চিন্তা করবেন, তখন আমি যতটুকু আমার সক্ষমতা আছে সেটাই করব, এটার বাইরে যে অন্য টাকা আনবো বলে যে শর্ত সবকিছু আমাকে হজম করতে হবে, সেটাও না। তো সেটা যদি না হয়, তাহলে দেশের স্বার্থই, পৃথিবীর বহু দেশেই কিন্তু হয়েছে যে IMF-এর শর্ত আমরা মানছি না, আমরা যেরকমভাবে যাচ্ছি সেরকমভাবেই আমরা করব, যেটা আমার দেশের জন্য জনকল্যাণমূলক হয়। সেই পরিস্থিতি যারা থাকলে অবশ্যই দেশের রাজনীতিবিদরা তো দেশের কথাটাই আগে ভাববেন, তখন হয়তো একটা ট্রেড অফ করতেই হবে, ছেড়ে দিতে হবে। যদি আমার এই চাপের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, এই বছরটা আবার এমন একটা বছরও যে বাংলাদেশ কিন্তু স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটবে, তখনও এক ধরনের আপনার রিকোয়ারমেন্ট আসবে, আমাদের অনেক ফেসিলিটিসগুলো চলে যাবে, ইমিডিয়েটলি চলে যাবে না, কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে। সুতরাং অনেক বিষয় রয়েছে, তখন রাজনীতিবিদরা তো অবশ্য দিনের শেষে মানুষের কথায়, দেশের কথাই ভাববে। এখন IMF যত টাকাই দেখ, টাকাটা নিয়ে আমাকে সব শর্ত মানতে হবে এমন কোনো কথা নাই। এবং আরও একটা বিষয়, আপনি যদি দেখেন যে বিভিন্ন দেশের ইতিহাস, আপনি টাকা দিল, শর্ত দিল, সেটা যে একেবারে অঙ্কের মতো কাজ করবে সেটা না। দেশের বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, সামাজিক বাস্তবতা, সেইগুলাকে মনে রাখতে হবে। সেইটাই এটা কোনো ইকুয়েশনের একটা কোনো খাপের মধ্যে ফেলে আমরা সেই সমাধানটা করতে নাও হতে পারে। দেশের চলমান বাস্তবতাটা বজায় মাথায় রেখেই কিন্তু আমি যে কোনো শর্তে রাজি হব কি হব না সেটা বিবেচনা করতে হবে। আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমরা জানি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে US সরকার তুলে নিয়ে আসছিল, সেখানে নতুন একটা অথরিটি এখন কাজ করতেছে। ভেনেজুয়েলা 7 বছর পর IMF-এর মেম্বার হলো। হ্যাঁ, এই
পুনরায় আবার তারা মেম্বার হলো। এই খবরটি আইএমএফসি প্রেস ব্রিফিংয়ে ক্রিস্টালিনা গিওর্গিভা আমাদেরকে বলেছিলেন। এইটা আপনার মানে কি মেসেজ দেয় আসলে? মানে উনারা অবশ্য ব্যাখ্যা করছিলেন যে আইএমএফের মেম্বারশিপ তারা আবার পুনর্বহাল করেছে, কারণ তাদের আর্থিক অবস্থা খুবই ভঙ্গুর অবস্থায় চলে গেছে, তাদের ইনফ্লেশন, তাদের মানি প্রিন্টিং, ওইসব উনি একটা রেশনাল দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হলো যে এতদিন দরকার হলো না, প্রেসিডেন্ট অ্যারেস্ট হলো, যুক্তরাষ্ট্রে তার বিচার চলছে, এখন আইএমএফের মেম্বার হলো, মানে বিষয়টা কীরকম আর কি? এটা তো আপনি আপনি সাংবাদিক হিসাবেই ভালো ব্যাখ্যা করতে পারবেন। আমি অর্থনীতিবিদ হিসাবে অর্থনীতির দৃষ্টিতেই আমি দেখব যে তাদেরও তো মানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, এবং আইএমএফ এর রোলটাই হচ্ছে যে সমস্ত দেশ সংকটের মধ্যে পড়ে তাদেরকে ইমিডিয়েট সহায়তা দেয়, জরুরিকালীন অবস্থাকালীন শর্ট টার্মে, এবং যদি মেম্বার না হয় তাহলে সেই সাহায্য তার দিতে পারবে না। তো সেই জন্যই হয়তো তার কমিটমেন্টের মধ্যে থেকে আমি ওই দৃষ্টিকোণ থেকে দেখব। অবশ্যই আপনি বলতে পারেন আজকাল পৃথিবীতে কোনো কিছুই আপনার অর্থনীতিটাও কিন্তু রাজনৈতিক অর্থনীতির বাইরের না, এটার একটা পার্ট। যদি আমরা আলটিমেটলি আইএমএফ এর অর্থটা না পাই তাহলে আমাদের ম্যানেজমেন্টে কি ধরনের প্রভাব পড়তে পারে? না, একটা জিনিস যে তখন আমাদেরকে আসলে অন্যরকমভাবে স্ট্র্যাটেজিটা করতে হবে। বিষয়টা হচ্ছে যেহেতু দেখেন বাজেট আসছে, তো তখন আমাদের ফিসক্যাল ফ্রেমওয়ার্কটা এমনভাবে সাজাতে হবে যাতে কিনা আমরা আমাদের বাজেট ঘাটতিটা আগের মতোই ওইটার মধ্যেই সীমিত থাকে, এটা বাড়ানো যাবে না, এবং আয় ব্যয় 5-এর মধ্যে থাকে। তো 5 শেষ পর্যন্ত দেখা যায় 5 পর্যন্ত যায় না, 3.5-4, ওইটাই এই বাজেট ঘাটতি একই রকম থাকতে হবে। কিন্তু প্লাস আমাদের যে রেভিনিউ কালেকশন, এইটার দিকে খুব জোর দিতে হবে। তো এখন আপনার 1 বছরের মধ্যে তো সব সংস্কার করা যাবে না, কিন্তু যেগুলো লো হ্যাঙ্গিং ফ্রুট, সেরকম করজাল, এনবিআর কিন্তু জানে, তাদের লিস্টও আছে যে নতুন নতুন খাত, নতুন যারা করযোগ্য এইরকম কিন্তু তাদের লিস্টে, সেইগুলাকে করের মধ্যে আনা, নতুন নতুন খাত এবং যারা নতুন ব্যক্তি পর্যায়ে যারা করযোগ্য আয় আছে যাদের, তাদেরকে কিন্তু আদায় করা, ফাঁকিটা বন্ধ করা, এবং এই যে রেশনালাইজ পুরা ট্যারিফ রেশনালাইজেশন এখন করতে হবে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রেক্ষিতে, এবং আমাদের যদি আমাদের ফিসক্যাল ফ্রেমওয়ার্কটা শক্ত করতে হয় সেটার জন্য, অর্থাৎ আদায়টা বাড়াতে হবে। আবার অন্যদিকে ব্যয়ের জন্য কিন্তু ব্যয়ের এফিসিয়েন্সি, দক্ষতাটা বাড়াতে হবে। এই যে আপনার পাবলিক এক্সপেন্ডিচার, পাবলিক স্পেন্ডিং, এই পাবলিক স্পেন্ডিংয়ের ক্ষেত্রে আপনার রাজনৈতিক বিবেচনার চাইতে অর্থনৈতিক বিবেচনাটা বেশি দিতে হবে। যে এই যে প্রকল্প নেওয়া হয়, বিভিন্ন প্রকল্পে থোক বরাদ্দ প্রয়োজন আছে কিনা যাচাই বাছাই করা ছাড়া এগুলাকে বন্ধ করতে হবে, অপচয় বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। এইভাবে কিন্তু আমার ফিসক্যাল ফ্রেমওয়ার্কটা, কাঠামোটা সাজাতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন, আবারও কৃতজ্ঞতা জানাই। যুক্তরাষ্ট্রে অনেক ব্যস্ত সময়ের মধ্যে আপনার কিছুটা সময় চ্যানেলে দর্শকদেরকে দিয়েছেন। দর্শক, আমরা শুনছিলাম ডক্টর ফাহমিদা খাতুন, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক, তার বিশ্লেষণ, বিশেষ করে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং নিয়ে বাংলাদেশের যে অবস্থান সেই বিষয় তিনি তুলে ধরেছেন। দর্শক, আমরা আবারও পাবো নিশ্চয়ই ডক্টর ফাহমিদা খাতুনকে এই আপনাদেরকে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আবারও আমরা তথ্য জানানোর চেষ্টা করব। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।